নমস্কার। সৃজন সাহিত্য আসরের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে কবিতা চর্চার মাধ্যমে দুশ্চিন্তা থেকে আলোক পথের দিকে যাত্রা এই বিষয়ে কিছু বলার জন্য। প্রথমেই আমি সৃজন সাহিত্য আসরকে আমার আন্তরিক ধন্যবাদ জানাবো আমাকে এ বিষয়ে কিছু বলার যোগ্য মনে করার জন্য। আমরা এই মুহূর্তে অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি নাকি আরও গভীরতর অন্ধকারের দিকে, সে বিষয়ে আমরা কেউই নিশ্চিত নই। তবে একটি বিষয় নিশ্চিত, এই অন্ধকারে যেটুকুনি আলো, তার উৎস হলো ভালোবাসা এবং সৃজনশীলতা। সৃজনশীলতা শব্দটি আসলে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি অস্তিত্ব। জন্ম মুহূর্তে আমরা যখন প্রথম আমাদের চোখ খুলি, যা কিছু দেখি তার সমস্তটুকুই তো সৃজন। সৃজনশীলতা হারানোর অর্থ এক প্রকার মৃত্যু। এ প্রসঙ্গে কবি মনীন্দ্রগুপ্তর একটি কথা মনে পড়ে। মনীন্দ্রগুপ্তের একটি কবিতার কয়েকটি লাইন পড়ি। আমরা কজন কবি এই ফোঁপরা পাহাড়ে, বর্ধিষ্ণু অন্ধকারে পাগলের মতো ছাঁকি জাল দিই, ঘন করি কাঠ, অবসিডিয়ান ছুরির সামনে শিখার মতো বসে থাকি একা। অর্থাৎ বর্ধিষ্ণু অন্ধকারে আলোক শিখা হয়ে ওঠার ঔজ্জ্বল্য যার মধ্যে আছে, তিনিই কবি। কবিতার এই তিনটি লাইন যতবার পড়ি ততবার হতাশা, বিষাদ, একাকিত্ব পার হয়ে জীবনের দিকে যাত্রার কথা মনে হয়। অবসিডিয়ানকে যদি ভয়ঙ্করতম ছুরি বলি, মৃত্যু তার চেয়ে তীক্ষ্ণতর, এ বিষয়ে তো সন্দেহ নেই। অতএব মৃত্যু ভয়ের সামনে সৃজনশীলতাই সেই ঔজ্জ্বল্য হয়ে উঠতে পারে। এবার কবিতার কথা। সৃজনশীলতার একটি অংশ হিসাবে কবিতাকে যদি ধরি, প্রথমে আমাদের ভাবতে হবে কবিতা চর্চা শব্দটির ব্যাপ্তির কথা। কবিতা চর্চা মানে তো শুধুই কবিতা লেখা নয়, কবিতা পড়া, কবিতা শোনা, কবিতা নিয়ে গবেষণা করা, সমস্তটুকুই কবিতা চর্চার ভিতরে, কবিতা চর্চার পরিসরের মধ্যে অন্তর্গত হয়ে রয়েছে। একটি উদাহরণ বলি। হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্ন, নাম শুনেছেন নিশ্চয়ই অনেকেই। অড্রে হেপবার্নের প্রিয়তম কবিতা ছিল রবীন্দ্রনাথের অনন্ত প্রেম। কবিতাটির অনুবাদ করেন, ইংরাজিতে অনুবাদ করেন উইলিয়াম ব্র্যাডিস বলে একজন ইংরেজ কবি। অড্রে হেপবার্নের মৃত্যুর পর তার স্মরণসভায় প্রখ্যাত অভিনেতা গ্রেগরি পেক এই অনন্ত প্রেম কবিতাটির অনুবাদ পাঠ করে শোনান। শোনা যায় অড্রে হেপবার্নের শেষ শয্যায় তার কফিনের ভিতরে তার বুকের ওপর ধর্মগ্রন্থ বাইবেলের পাশাপাশি সংস অফ অফারিংস, গীতাঞ্জলির অনুবাদ গ্রন্থটি রাখা হয়েছিল। অড্রে হেপবার্নের শেষ বয়সের আশ্রয় হয়ে উঠেছিল সংস অফারিংস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? একজন ধর্মভীরু মানুষের কাছে শেষ বয়সে তার সমস্ত হতাশা, দুশ্চিন্তার ওপরে ছাতা হয়ে আশ্রয় হয়ে থাকে ধর্মগ্রন্থ। হেপবার্নের ক্ষেত্রে একটি কাব্যগ্রন্থ সেই ধর্মগ্রন্থের সমান জায়গা করে নিল, অর্থাৎ আশ্রয় হয়ে উঠল অন্ধকারের দিকে, তার হৃদয়কে আলোর দিকে নিয়ে যেতে। কবি সুভাষ মুখোপাধ্যায় শোনা যায় তার গৃহপরিচারিকাকে
তার লেখা কবিতাগুলি প্রথমেই পড়ে শোনাতেন। এরকম আরও অনেকেই করেন বলে শুনেছি। এবার যদি আপনি সেই গৃহপরিচারিকা বা গৃহপরিচারকের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করেন, তাদের দিক থেকে তারা তো এই কবিতাটি পড়তে পারতো না অনেকেই, বা পড়ার কথা ভাবতো না অনেকেই, কিন্তু যখনই সে কবিতাটি শুনছে তখন সে কবিতা চর্চার সেই বিশাল পরিসরের মধ্যে কি অনায়াসে প্রবেশ করছে, কবিতাটি নিয়ে চিন্তা করছে। একরকমভাবে এও তো আলোর দিকে উত্তরণ। কবিতা আন্দোলনের মুখ হয়ে ওঠে, বহু ক্ষেত্রে আমরা দেখেছি। আন্দোলনের মুখ হয়ে ওঠা এর অর্থ কিন্তু একটি মশাল হয়ে ওঠা, আলো হয়ে ওঠা। যদি আমেরিকার কথা ভাবি, 50-এর দশকে, 60-এর দশকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন জাপানের ওপরে পরমাণু বোমা ফেলা হলো, তখন আমেরিকাবাসীরা বীতশ্রদ্ধ হয়ে গেছে যুদ্ধ নিয়ে এবং এই পরমাণু বোমা নিয়ে। সেই সময়ে আমেরিকায় বিট আন্দোলন, বিট পোয়েট্রির জন্ম হয়। 1955 সালে কবি অ্যালেন গিন্সবার্গ একটি বিরাট জনসমাবেশে তার কবিতা দ্য হাউল পাঠ করেছিলেন, বিট পোয়েট্রি। কবিতাটি পাঠ করার সময় তিনি কবিতাটিকে অভিহিত করেছিলেন একটি টাইম বম্ব বা বিস্ফোরক হিসাবে। বিস্ফোরক, কবিতার বিস্ফোরণ মানুষের মৃত্যু ঘটায় না, কবিতার বিস্ফোরণ মানুষের মনের ভিতরকার অন্ধকারের মৃত্যু ঘটায়। অতএব আলোর দিশা তো অবশ্যই। মনে করুন আপনি নিজের সঙ্গে একা আছেন। এই সময় যদি রবীন্দ্রনাথের হেমর চিত্ত কবিতাটি কোনো উদাত্ত কণ্ঠে আবৃত্তি হচ্ছে শুনতে পান, অথবা নিজেই নিজেকে পড়ে শোনান, সমস্ত সাম্প্রতিকতম রাজনৈতিক চাপান উতর ভুলে গিয়ে আপনার কি মনে হবে না ভারতবর্ষের সেই অখণ্ড ঐক্যের মহিমার কথা? কবিতার শক্তি অপার। জীবনানন্দের কবিতা একটি বিক্ষত হৃদয়ের কাছে an escape, a soothing escape to another plane, অর্থাৎ অন্য একটি স্থানান্তরের দিকে নিয়ে যেতে পারে। তার ক্ষত থেকে, যন্ত্রণা থেকে উপশম হয়ে উঠতে পারে কবিতা। এ তো গেল যারা কবিতা পড়ছেন, যারা কবিতা শুনছেন তাদের কথা। যারা কবিতা লিখছেন, প্রত্যেক কবি লেখার আগে তার নিজের সঙ্গে পরিচিত হন। নিজের ভেতরে যে এক আলাদা সত্তা বাস করে, সেই সত্তার সঙ্গে পরিচিত হন। আভ্যন্তরীণ সেই সত্তাকে যতক্ষণ না জানা হচ্ছে, যতক্ষণ না সেই সত্তাকে আমরা সম্মান করতে শিখছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু কবিতা সৎভাবে আমাদের কাছে ধরা দেবে না। যখনই আমরা আমাদের আভ্যন্তরীণ সত্তার সঙ্গে পরিচিত হব, আমাদের ভিতরকার অন্ধকার সরে গিয়ে একটি নতুন পথের সূচনা হবে। বাহ্যিক আমির সঙ্গে আভ্যন্তরীণ আমির সূত্রপাতের সূচনা। আমরা আসলে নিজেকে জানতে পারি না। সৃজনশীলতা, কবিতা চর্চা নিজেকে জানার আরেকটা প্রয়াস। এই প্রসঙ্গে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি কবিতা পড়ব। সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে, মানুষ দেখে না। সে খোঁজে ভ্রমর কিংবা দিগন্তের মেঘের সংসার, আবার বিরক্ত হয়। কতকাল দেখে না আকাশ, কতকাল নদী বা ঝর্ণায় আর দেখে না নিজের মুখ।
আবর্জনা আসবাব বন্দি হয়ে যায়, সুন্দর লুকিয়ে থাকে মানুষের নিজেরই আড়ালে। আলো সেই সুন্দর, কবিতা আমাদের ধ্যান হয়ে ওঠে। যিনি কবিতা লেখেন তিনিও সেই ধ্যানে মগ্ন, যিনি কবিতা পড়েন তিনিও সেই ধ্যানে মগ্ন। ধ্যান আমাদের ভেতরে আত্মদীপ জ্বালিয়ে তোলে, সমস্ত দুশ্চিন্তা থেকে আলোক পথের উদ্দেশ্যে আমাদের হাত ধরে টেনে নিয়ে যায়। এটুকু আমার বিশ্বাস। নমস্কার।